জনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২৬ দিন ধরে এক সেলেই ছিলেন। সেই কনডেমড সেলে বসে কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা করেন। অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে দিনের পর দিন খুঁচিয়ে খুঁচিয়ে ইট সুরকির ছাদ ফুটো করেন এবং ছিদ্রটি গামছা দিয়ে ঢেকে রাখতেন তারা। পরে সুযোগ বুঝে সেই ছিদ্র দিয়ে কারাকক্ষের ছাদে বেরিয়ে আসেন ৪ জন। বার্তা কক্ষ থেকে আজকের আলোচনা, কনডেমড সেল থেকে কয়েদিরা পালান কিভাবে। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর ন্যাশনাল অ্যাফেয়ার্সের এডিটর তুহিন সাইফুল্লাহ। তুহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলছিলাম আজকে আসলে আমাদের প্রথম আলোর প্রথম পাতায়ও এই খবরটি চেপেছে, প্রতিবেদনটি এসছে যে কনডেমড সেল থেকে কয়েদিরা পালিয়ে গেল। এই ঘটনাটি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সবাই জানে। আমি আপনাকে শুরুতেই যেটি আপনার কাছে জানতে চাইবো, মানে নিরাপত্তার একটা বিষয় তো আসে, সেটা না হয় একটু পরে আলাপ করি। মানে একটা কনডেমড সেল থেকে এই এতগুলো দিন ধরে, কতদিন, 25 দিন ধরে তারা এরকম চেষ্টা করে করে পালিয়ে গেল। এটা তো 1-2 দিনের চেষ্টা না, মানে এত দীর্ঘ একটা সময় ধরে তারা চেষ্টা করলেন। এটা কি কারোরই চোখে পড়লো না? মানে এটা হয় আসলে কিভাবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিষয়টা তো খুবই উদ্বেগের। এরকম ঘটনা আমাদের কারাগারের, বাংলাদেশের কোনো কারাগারে আগে ঘটেছে এরকম ঠিক আমার জানা নেই। বগুড়া কারাগারটা আপনি নিশ্চয়ই আমাদের রিপোর্টে দেখেছেন, অনেক পুরনো, ব্রিটিশ আমলের 1833 সালের কারাগারটা। নদীর ধারে, করতোয়ার পাশেই, এবং কারাগারটা আসলে ওই ছাদগুলো ছিল ইট সুরকির, ঠিক মানে এখনকার যে কংক্রিটের ছাদ সেরকম না, আসলে কোনো রড ছিল না। এটা একটা বিষয়, মানে এটা অবকাঠামোগত একটা দুর্বলতা ছিল, অনেক পুরোনো ভবন। তাহলে সেই ক্ষেত্রে তো ভাইয়া দ্বিতীয় প্রশ্নটা চলেই আসে যে মানে তাহলে এই রকম সেলে কেন এই ধরনের কয়েদিদের রাখা হয়? মানে সেক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা বা পরিকল্পনা করা যায় কিনা? না, সেটা আমরা দেখতেছি ঘটনা ঘটার পরে। দেখতেছি যে ওখানে ওই কারাগার থেকে যেসব আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা যারা একটু মানে কি বলবো, ঝুঁকিপূর্ণ আসামি, জঙ্গি মামলার আসামি, এরকম আসামিদের সেখান থেকে সরিয়ে অন্য কারাগারে নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য। সেটা হয়তো কারা কর্তৃপক্ষ একটা ঘটনা ঘটার পরে বুঝতে পারলো। এটা আসলে আমার ধারণা যে আগেই নিশ্চয়ই তাদের অভ্যন্তরীণ মনিটরিং আছে, থাকলে এটা ধরা পড়ার কথা ছিল এবং এটা অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তো নিরাপত্তার বিষয়টাতে একটু আসতে চাই। এই বিষয়, মানে পুরো ঘটনাটা যে ঘটলো, এই বিষয়টিকে কর্তৃপক্ষ কিভাবে দেখছেন, এটা একটি প্রশ্ন আমার। এবং এর সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই যে তাহলে নিরাপত্তার গাফিলতি কতটুকু, বা এই বিষয়টিকেও কিভাবে দেখা হচ্ছে আসলে? কর্তৃপক্ষ মানে এখানে তো আসলে বিষয়টার সঙ্গে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ, তারা একটা আলাদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটা সংস্থার মধ্যে চলে। কারা কর্তৃপক্ষ এটার যে মানে রেসপন্স যেটা তাৎক্ষণিক, তারা আসলে বিষয়টা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কারা মহাপরিদর্শক সেখানে গেছেন এবং ডিআইজিপি জন গেছেন এবং তারা বিষয়টা অনেক সিরিয়াসলি নিয়েছেন। অলরেডি আমাদের রিপোর্টই আছে যে এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হয়েছে। অলরেডি আজকে 3 জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে এবং প্রধান কারারক্ষী সহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মানে এখন জিনিসটা কারা কর্তৃপক্ষ অনেক সিরিয়াসলি বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস, এবং যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বিভাগীয় সেগুলো তারা নিচ্ছে। আর আরেকটা কি প্রশ্ন করলেন? আর যে প্রশ্ন হচ্ছে নিরাপত্তা, মানে নিরাপত্তার বিষয়টা আপনি জানেন যে আমাদের বড় বড় যে কারাগারগুলো আছে বাংলাদেশে এখন পর্যন্ত, সেগুলো কিন্তু এই যে বগুড়ার মতোই অনেক কারাগার আছে, আমাদের অনেক পুরনো কারাগার। এই কারাগারগুলো কিন্তু আপনার, আমার ধারণা, আমি ঠিক প্রপার মানুষ না, একজন সংবাদকর্মী হিসাবে আমাদের রিপোর্টারদের সঙ্গে
বিভিন্ন জেলা রিপোর্টারদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝি যে অনেক কারাগারেই কিন্তু ভিতরে নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা ভালো না। আবার একটা হলো অবকাঠামোগত নিরাপত্তা, আরেকটা হলো কারাগারের ভিতরের অবস্থা, যেটা যে রেগুলার যে নিরাপত্তাটা থাকার কথা সেটা কতটুকু হয় কারাগারের। আপনি উল্লেখ করলেন যে এই চার কয়েদি কিন্তু বালতির স্টিল দিয়ে তারা ছাদ ফুটো করছে। সেটা তো এক কন্ডেম সেলে যাওয়ার কথা না, কন্ডেম সেলে কোনো সেলেই যাওয়ার কথা না কারাগারের ভিতরে। তার মানে যে কারাগারের ভেতরে যে নানা ধরনের অনেক কিছু হয়, সেটা দুর্নীতি বলতে পারেন। আমরা অনেক কথা অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু শুনি যে কারাগারে অনেক কিছু হয়, বাইরে থেকে টাকা দিলে বা যার ক্ষমতা আছে, টাকা আছে, তারা যে কোনো কিছু পায় কারাগার থেকে, বাইরে থেকে পাওয়া সম্ভব। আমার মনে হয় সেই জিনিসটাকে এক্সপোজ করলো কি না এটা, সেটা আমার মনে হয় যে আরো বিস্তারিত তদন্ত হলে ভালো বোঝা যাবে। কিন্তু সেটারে একটা আমার ধারণা যে একটা বড় জিনিস ঠিক খুলে দিল, যেটা দিয়ে পরবর্তীতে আরো অনেক কিছু বের হয়ে আসবে। এবং আমাদের প্রতিবেদনেও কিন্তু উল্লেখ রয়েছে যে, যেমন আপনি দুটি বিষয় উল্লেখ করলেন, একটি তো অবকাঠামোগত একটি বিষয় থাকে, আরেকটা হচ্ছে ভেতরে কি অবস্থা। যেমন সব সিসিটিভি সচল নেই, ধারণ ক্ষমতা 700, বন্দি আছে 2200, এই বিষয়গুলোকে তো নিশ্চয়ই নজরে আনা জরুরি। সবশেষে আমি আপনার কাছে যেটি জানতে চাইবো যে, মানে আমরা তো এটা তো শুধু একটি জায়গার ঘটনা, পুরো বাংলাদেশের কারাগারগুলোর কি একই অবস্থা? তাহলে এই ধরনের ঘটনা আবারও রিপিট হওয়ার সম্ভাবনা তো রয়েই যায়, যেহেতু অলরেডি ঘটে গেছে। এরকম ঘটনা তো আমরা আসলে সিনেমাতে দেখেছি, বাস্তবে দেখিনি। তো অন্য কারাগারগুলোতে কি অবস্থা রয়েছে, এবং একই সাথে তারাও কিছু বললেন কিনা, বা আপনার বিশ্লেষণ কি বলে যে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? গতকালকের এই ঘটনার পরে সারা বাংলাদেশের কারাগারগুলোতে নিরাপত্তা বিষয়ে কারা কর্তৃপক্ষ থেকে মেসেজ গেছে, নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে, বা সতর্ক নিরাপত্তা থাকেই, নিরাপত্তাটা অনেক সিরিয়াসলি করা, সতর্কভাবে করা, এই বিষয়টা আমরা মানে জানতেছি বা খবর পাচ্ছি, কারা কর্তৃপক্ষও বলতেছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো যে এটা তো একদিনের বিষয় না, এটা তো কারাগার সারা দেশের যে কারাগার, যে কথা বলেন আপনি, এটা একজাক্ট ফিগার দিয়ে আপনাকে বলতে পারবো না। তবে এটা ঠিক যে আমাদের কারাগারগুলোতে, আমাদের জেলা কারাগার, কেন্দ্রীয় কারাগার, সব কারাগারে কিন্তু আমাদের যে ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দী আছে। এটা একেবারে আমাদের অনেক বছর ধরেই চলে আসতেছে। সেই অর্থে আমাদের নতুন কারাগার তৈরি করা হয় না। হ্যাঁ, এবং আমরা দেখছি যে ঢাকার যে কেন্দ্রীয় কারাগার, সেটা ঢাকা মহানগর থেকে সরায় কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। কাশিমপুরে একটা কারা কমপ্লেক্স করা হয়েছে, এখানে কয়েকটা কারাগার আছে। ওই অর্থে বিভাগীয় শহর বা জেলা শহরগুলোতে নতুন কারাগার হয়নি, খুব কম। তা আমার মনে হয় যে ওইটা একটা বিষয়, যে এটা যারা বন্দি থাকেন ওখানে, তারা তো মানুষ কোনো অপরাধ করেই হয়তো সেখানে আছেন, কিন্তু তারপরেও তাদের এটা থাকা বা একটা যে মৌলিক চাহিদা বন্দীদের, সেটা থাকা অ্যাভেলেবেল থাকা উচিত, বা সেটা তাদের প্রাপ্য থাকতে পারে। এখন ওগুলাও আমাদের নিশ্চয়ই সরকার প্রশাসন এগুলো দেখবে, এই দিকটাতে নজর দেওয়া উচিত, যে কারা বন্দীরা যাতে মোটামুটি ভালো থাকতে পারে, যেন তাদের মৌলিক চাহিদা, তাদের খাবারের চাহিদা, থাকার চাহিদাগুলো যেন ঠিকঠাক মতো হয়। তবে হ্যাঁ, এই সবশেষে একটু বলতেই হয় যে এই 4 জন মানে ছাদ ফুটো করে পালিয়ে গেলেও আলটিমেটলি আসলে পালাতে পারেননি। সেই ব্যাপারটিও তো আসলে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা ভালোভাবে আমাদের দেখিয়েছে যে তারা তো আলটিমেটলি পালাতে পারেনি। তবে যে বিষয় দুটি আপনি বললেন, যে অবকাঠামোগত অবস্থা বা ভেতরের অবস্থা, এগুলোকে আরেকটু নজরে আনলেই নিশ্চয়ই আরও ভালো হবে। স্যার ভাই, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সামনে আপনার সাথে নিশ্চয়ই আরও আলাপ হবে। ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন তুহিন সাইফুল্লাহ। আমরা আলাপ করলাম কনডেমড সেল থেকে কয়েদিরা পালান কিভাবে। আপনি কি ভাবছেন? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামী রবিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর।
আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।